বন্ধুরা, এই গল্পটি হলো অনিক মৈত্রের। সে সোনার চামচ মুখে নিয়ে জন্ম নেওয়া এক শিশু, কিন্তু নিয়তির কঠিন পরীক্ষায় এক অভাগা ধনকুবেরের ছেলে। তার চারপাশে ছিল ঐশ্বর্য আর বিলাসবহুল জগতের মিথ্যা আবরণ, যা তার জন্যে ছিল অর্থহীন, কারণ তার একটি পাও ছিল না। তার প্রতিটি পদক্ষেপ নির্ভর করত লোহার কৃত্রিম অঙ্গের ওপর, এবং তার গভীর একাকিত্বই ছিল তার একমাত্র সঙ্গী। তারপর তার জীবনে আসে দীপানন্দী, এক গৃহহীন সংগ্রামী মেয়ে, যার হৃদয়ে ছিল অদম্য সাহস আর চোখে ছিল নির্ভীকতা। অপ্রত্যাশিত এক মোচড়ে ভাগ্য তাদের একত্রিত করে। খালি পায়ের দীপার বন্ধুত্ব মৈত্রভিলার দেয়ালে বন্দী অনিকের মুখে সেই হারিয়ে যাওয়া হাসি ফিরিয়ে আনে। কিন্তু এই আনন্দময় পথচলা এক ভয়ানক হিমশীতল সত্যে এসে ধাক্কা খায়। অনিক জানতে পারে যে তার কৃত্রিম পা কোনো দুর্ভাগ্যজনক দুর্ঘটনার ফল নয়, বরং তার ক্ষমতাধর বাবা রুদ্র মৈত্র এর একটি ভয়ঙ্কর কর্পোরেট ষড়যন্ত্র। নিজের ব্যবসার সাম্রাজ্যকে শীর্ষে নিয়ে যাওয়ার জন্য মানবদেহে চালানো এক নৃশংস পরীক্ষা ছিল এটি। এখন প্রশ্ন একটাই, যখন একটি 6 বছর বয়সী ছেলে জানতে পারে যে তার নিজের বাবাই তার মায়ের নীরব ঘাতক এবং তার ব্যক্তিগত যন্ত্রণার মূল হোতা, তখন কি সে তার একাকিত্বের লৌহ শৃঙ্খল ভেঙে বেরিয়ে এসে এই কর্পোরেট শয়তানের মুখোমুখি হতে পারবে, নাকি মিথ্যা আর ক্ষমতার দাপট চিরকালের জন্য সত্যকে মাটির নিচে চাপা দেবে? এই সংবেদনশীল এবং টানটান উত্তেজনায় ভরা কাহিনীর সম্পূর্ণ সত্য উদ্ঘাটন দেখতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। মূল গল্প দিল্লির বিখ্যাত জ্ঞানদীপ পাবলিক স্কুলের শান্ত সবুজ চত্বরে 6 বছর বয়সী অনিক গ্রন্থ মৈত্র একটি পুরানো কাঠের বেঞ্চে জড়সড় হয়ে বসেছিল। সে তার স্কুলের বাকি বাচ্চাদের থেকে আলাদা ছিল, শুধু এই কারণে নয় যে সে ধনকুবের শিল্পপতি রুদ্র মৈত্রের একমাত্র পুত্র ছিল, বরং এই কারণেও যে তার বাঁ পা হাঁটুর নিচ থেকে কৃত্রিম ছিল। পালিশ করা জুতোর নিচে প্লাস্টিক ও ধাতুর সংযোগটি লুকানো থাকত, যা প্রতি পদক্ষেপে একটি ধীর একঘেয়ে ক্লিক এর শব্দ করত। এই শব্দটি অনেকের কাছে অভিশাপের মতো মনে হতো, এমন একটি ঘোষণা যা তার অসহায়তাকে পুরো বিশ্বের সামনে প্রকাশ করে দিত। স্কুলের ঘণ্টা বেজে গিয়েছিল এবং দূরে মাঙ্কি বার্সে বাচ্চাদের কলরব শোনা যাচ্ছিল। অনিক তার পিঠ বেঞ্চের সাথে চেপে ধরল। তার ভারী ব্যাগের ফিতে এমনভাবে আঁকড়ে ধরেছিল যেন তা তাকে দুনিয়া থেকে রক্ষা করতে পারে। সে একাকিত্বে অভ্যস্ত হয়ে গিয়েছিল, কারণ সে জানত যে তুমি এখানে একা বসে আছো কেন এর মতো প্রশ্ন সবসময় উপহাস আর ফিসফিসানিতে পরিণত হয়। ঠিক তখনই একটি ছোট কিন্তু দৃঢ় কণ্ঠস্বর তার সামনে এলো। তুমি এখানে কেন বসে আছো? দীপানন্দী, যে তার বয়সের তুলনায় বেশি বড় আর চটপটে লাগছে, তার সামনে দাঁড়িয়েছিল। তার চুল দুটি এবড়ো খেবড়ো বেনিতে বাঁধা ছিল এবং তার ক্যানভাসের জুতো খেলার মাঠের কাদায় মাখা ছিল। তার গভীর কৌতূহলী চোখ অনিককে কোনো দয়া বা উপহাস ছাড়াই দেখছিল। অনিক ধীরে ধীরে উপরে তাকালো। তার কণ্ঠস্বর বাচ্চাদের কোলাহলে প্রায় হারিয়ে গেল। ওরা আমাকে ওখানে যেতে দেয় না। দীপা কোনো উত্তর দেবার আগেই নিষ্ঠুর হাসির শব্দ শোনা গেল। তার ক্লাসের 3 ছেলে পরম, বিকল আর তাদের নেতা, যে তার বাবার রাজনৈতিক প্রতিপত্তির নেশায় মত্ত ছিল, কাছে এলো। তাদের মুখে বরাবরের মতো দুষ্টুমির হাসি ছিল। আরে দেখো তো, এক পাওয়ালা রবট এই বস্তির মেয়ের সাথে বন্ধুত্ব করছে। পরম জোরে হেসে বলল। সে দীপার দিকে ইশারা করল, যার গায়ের রং বাকি বাচ্চাদের তুলনায় কিছুটা চাপা ছিল। বিকল আরও বিষ ঢেলে বলল, একটি ভাঙা খেলনা আর একটি কালো সুতো, হারার আমাদের জন্যে কি চমৎকার জুটি। দীপার মুহূর্তের জন্য থমকে গেল। সে আগেও উপহাসের শিকার হয়েছে, তার সাধারণ পোশাক, তার কাচাপা গায়ের রঙের জন্য। কিন্তু যেভাবে তারা অনিককে লক্ষ্য করেছিল, তাতে তার ভিতর আগুন জ্বলে উঠল। এটা মজা নয়, দীপা চিৎকার করে উঠল। সে এত দ্রুত এগিয়ে গেল যে ছেলেরা পলক ফেলতেই পারল না। তাদের মধ্যে একজন অনিকের পরিষ্কার শার্টে স্যান্ডউইচের টুকরো ছুঁড়ে মারল। অনেক লজ্জায় জ্বলে উঠল, তার চোখ জলে ভরে গেল। সে চাইল যেন পৃথিবী ফেটে যায় আর সে তার মধ্যে ডুবে যেতে পারে। বন্ধ করো, দীপার কণ্ঠে কাঁপুনি ছিল, কিন্তু সে অনড় রইল। তোমরা সবাই ভীতু। কাউকে শুধু এই কারণে বিরক্ত করা যে সে আলাদা, তা তোমাদের শক্তিশালী নয়, বরং ছোট আর জঘন্য করে তোলে। পরম জোরে হেসে উঠল। না হলে কি ছোট্ট মেয়ে, তুমি আমাদের সাথে লড়বে? সে পাশ থেকে এক মুঠো মাটি তুলে নিয়ে হুমকি দেওয়ার ভঙ্গিতে ওপরে তুলল। দীপার থুতনি উঁচু হলো, তার মুষ্টি শক্ত হয়ে গেল। না, আমি এটা আমাদের টিচার মিস কাপুরকে বলবো, আর আমি আমার দিদাকেও বলবো। তার কণ্ঠস্বর এখন নির্ভীক হলো।
তিনি জানেন কিভাবে লোকেদের কথা শুনতে হয়, আর তোমরা মনে রেখো সবাই তোমাদের দেখছে। হঠাৎ মাঠে নীরবতা নেমে এলো। অন্য শিশুরা ফিসফিস করতে করতে তাদের দেখতে লাগলো। যারা ধমকাচ্ছিল তাদের সাহস ভেঙে গেল। যাই হোক, পরম বিড়বিড় করল, মাটি ফেলে দিয়ে এটা শেষ হয়নি। তারা ঘাড় ঝাঁকিয়ে ভয়ে পিছনে তাকাতে তাকাতে চলে গেল। অনেক পাথরের মতো বসে রইল। দুধের দাগ তার শার্টে ছড়িয়ে যাচ্ছিল। দীপা সাথে সাথে তার দিকে ঘুরে দাঁড়ালো। নিজের পকেট থেকে ভাঁজ করা একটি রুমাল বের করে সে আলতো করে দাগটি পরিষ্কার করতে লাগল। ওরা শুধু বোকা, সে দৃঢ়তার সাথে বলল। নিজেকে ছোট মনে করতে দিও না। অনেক কষ্টে ঢোক গিলল। তুমি এমন কেন করলে? দীপা কাজ ঝাঁকল। কারণ এটা ভুল ছিল, আর সেই জন্যেও সে দাঁতের মাঝের ফাঁকা জায়গা দেখিয়ে হেসে বলল, আমার মনে হয় তুমি আমার বন্ধু হতে পারো। ঘণ্টা বাজলো আর বাচ্চারা লাল ইটের ভবনের দিকে দৌড়াতে লাগলো। অনেক ধীরে ধীরে উঠল, তার কৃত্রিম হাঁটুতে আবার ক্লিকের শব্দ হলো, আর সে টলে গেল। কোনো দ্বিধাবিনা দীপা তার হাত ধরে তাকে অবলম্বন দিল। এবার ঠিক আছে, সে হাসি মুখে বলল। আর অনেক দিন পর প্রথমবারের মতো অনিকের তার কথায় বিশ্বাস হলো। সেই বিকেলে বাড়ির যাত্রা আরও দীর্ঘ মনে হলো। অনেক কালো এসইউভির পিছনের সিটে বসে রইল, টিন্টের জানালা দিয়ে বাইরে দেখতে দেখতে। গাড়ির ভেতরে চামড়া আর পলিশের মৃদু গন্ধ ছিল। তার বাবা রুদ্র মৈত্র ফোনে ব্যস্ত ছিলেন। তার কণ্ঠস্বর ধীর আর কর্তৃত্বপূর্ণ ছিল, যেখানে শুধু ইনভেস্টার আর ডেডলাইনের মতো শব্দ শোনা যাচ্ছিল। যখন এসইউভি মৈত্র ভিলা এর বৃত্তাকার ড্রাইভওয়েতে থামল, গেট তাদের পিছনে বন্ধ হয়ে গেল। মার্বেলের লনের মাঝখানে প্রাসাদটি কোনো রাজকীয় প্রাসাদের মতো দাঁড়িয়েছিল। অনেক ধীরে ধীরে বাইরে বেরোল। তার কৃত্রিম পা পাথরের ড্রাইভওয়েতে আঘাত করতেই তার চিরপরিচিত ক্লিক শব্দটি করল। ভেতরে তার সৎমা উর্বশী মৈত্র তার জন্য অপেক্ষা করছিলেন। তিনি চওড়া ঘোরানো সিঁড়ির কাছে দাঁড়িয়েছিলেন। তার চুল, পোশাক এবং হাসি সবকিছুই কৃত্রিমভাবে একেবারে নিখুঁত ছিল। তোমার দেরি হলো কেন? তিনি অনিকের কাছ থেকে অদৃশ্য ধুলোঝাড়ে বললেন, আবার কি কোনো ঝামেলা হয়েছে? তার চোখ অনিকের নোংরা শার্টের ওপর পড়ল। তোমার ইউনিফর্ম নোংরা কেন? তুমি জানো যে তোমার বাবা আশা করেন যে তুমি এই পরিবারের প্রতিনিধিত্ব সম্মান দিয়ে করবে। রুদ্র তার ফোন কল শেষ করলেন এবং ফোন থেকে চোখ না সরিয়েই অনিকের কাঁধে হাত রাখলেন। ঠিক আছে উর্বশী, ওকে শ্বাস নিতে দাও। উর্বশীর ঠোঁট শক্ত হয়ে গেল, কিন্তু তিনি কিচ্ছু বললেন না। তিনি অনিককে খাবার ঘরের দিকে ইশারা করলেন। লম্বা মেহগনি টেবিলের ওপর মোমবাতি জ্বলছিল, যদিও সবে সন্ধ্যা শুরু হয়েছিল। অনিক নীরবে তার খাবার নাড়াচাড়া করতে লাগল। তার মন বারবার দীপার কাছে যাচ্ছিল, সেই ছোট্ট কিন্তু নির্ভীক মেয়েটি যে তিনজন ধমকানো ছেলের চেয়েও উঁচুতে দাঁড়িয়েছিল। রাতের খাবারের পর উর্বশী অনিককে তার ঘরে নিয়ে গেলেন। ঘরটি বড় ছিল, দামি খেলনায় ভরা ছিল, কিন্তু অনিকের কাছে তা কোনো জাদুঘরের মতো লাগত, সুন্দর কিন্তু প্রাণহীন। যখন উর্বশী তাকে বিছানায় শুইয়ে দিলেন, তখন তিনি ক্লিনিক্যাল নির্ভুলতার সাথে কম্বলটি ঠিক করলেন। তোমাকে খেয়াল রাখতে হবে তুমি কার সাথে সময় কাটাচ্ছ অনিক, সবাই তোমার দুনিয়ার অন্তর্গত নয়, তিনি বললেন। অনিক ওপরে তাকালো। তার হৃদয় দ্রুত স্পন্দিত হচ্ছিল। আমি আজ একটি মেয়ের সাথে দেখা করেছি, সে আমাকে সাহায্য করেছে। উর্বশীর অভিব্যক্তি পাল্টে গেল। তার কৃত্রিম হাসির পিছনে কিছু একটা তীক্ষ্ণতা ঝলসে উঠল। সে নিশ্চয়ই মিষ্টি হবে, কিন্তু মনে রেখো, যে শিশুরা এই পরিবারের অংশ হওয়ার অর্থ বোঝে না, তারা সঠিক সঙ্গী হয় না। দূরত্ব বজায় রাখাই সবচেয়ে ভালো। অনেক তর্ক করতে চাইল, বলতে চাইল যে দীপা তাকে স্কুলে অন্য যে কারোর চেয়ে ভালো বোঝে, কিন্তু উর্বশীর চোখের চাপ পাথরের মতো তার ওপর পড়ছিল। সে ঘুমের ভান করে পাশ ফিরে শুয়ে পড়ল। পরের কয়েক সপ্তাহে অনেক মৈত্রের দুনিয়া, যা আগে দামি, শান্ত এবং অনুর্ভর ছিল, তাতে দীপানন্দের কারণে একটি ছোট ছিদ্র তৈরি হল। স্কুলের দিনগুলিতে অনেক এখন লাঞ্চ বিরতিতে বেঞ্চে একা বসত না। তার বদলে সে আর দীপা একে অপরের পাশে পুরনো বটগাছের নিচে বসে থাকত, যার শিকড় মাটি ফুঁড়ে বেরিয়ে এসেছিল। দীপা তার দিদার গল্প শোনাত, যা তিনি তাকে পুরানো দিল্লির একটি ছোট কোলাহলপূর্ণ মহল্লায় শোনাতেন। তার গল্পগুলি সাধারণত বাহাদুর অটোরিকশা চালক এবং পরিশ্রমী বিক্রেতাদের নিয়ে হতো, সেই ধনকুবেরদের নিয়ে নয় যাদের অনেকের মনে হতো তারাই কেবল দুনিয়া চালায়। এক দুপুরে অনেক দীপাকে তার বিশেষ পা সম্পর্কে বলতে শুরু করল। এটা একটি গাড়ির দুর্ঘটনার ফল, যা 2 বছর আগে হয়েছিল। ডাক্তাররা বলেছিল যে যদি তারা এটিকে না সরান, তার গলা ভেঙে গেল। দীপা শান্তভাবে তার হাত ধরল। আমি জানি, তুমি জানো এটা আমার পা নয়, এটা একটি যন্ত্র যা আমাকে চলতে সাহায্য করে। অনেক ধীরে ধীরে মাথা নাড়ল। এটা আমার বাবার প্রজেক্ট, সে বলল, তার কণ্ঠে তিক্ততা লুকিয়ে। তারা সবসময় বলে যে আমাকে শক্তিশালী হতে হবে, যে এই কৃত্রিম অঙ্গটি বিশ্বের সেরা পা। তাদের মনে হয়
আমি এখনও ঠিক আছি। তুমি কি ঠিক নেই? দীপা সহজভাবে জিজ্ঞাসা করল। অনিকের কাছে কোনো উত্তর ছিল না। সে সবসময় এটাই বিশ্বাস করত যে সে ভেঙে গেছে। দীপার চোখে কোনো দয়া ছিল না, শুধুমাত্র গ্রহণযোগ্যতা ছিল। সেই সন্ধ্যায় প্রাসাদে অনেক প্রথমবারের মতো কিছু অদ্ভুত অনুভব করল। রাতের খাবার শেষ হয়ে গিয়েছিল এবং রুদ্রমৈত্র তার বিশাল অধ্যয়ন কক্ষে ফোনে কথা বলছিলেন। অনেক কৌতূহলবশত দরজার কাছে দাঁড়িয়ে রইল। রুদ্র একটি লোকের সাথে তীব্র কণ্ঠে কথা বলছিলেন, যার নাম অনেক ডাক্তার সেন শুনেছে। আমার কোনো অজুহাত চাই না ডাক্তার। এই পা আমার ছেলের জন্য একেবারে নিখুঁত হওয়া উচিত। যদি এতে কোনো ত্রুটি দেখা যায় তবে তা আমার খ্যাতি নষ্ট করবে। আমাকে আপনাকে মনে করিয়ে দিতে হবে যে আমরা এই দুর্ঘটনার পর আপনার এবং হাসপাতালের সাথে একটি চুক্তি করেছিলাম। অনেকের হৃৎস্পন্দন দ্রুত হল। দুর্ঘটনা? রুদ্র কেন সবসময় এটাকে এমনভাবে বলেন যেন এটা একটা সাধারণ ঘটনা? কেমন চুক্তি? সে চুপচাপ তার ঘরের দিকে ছুটল। সে বিছানায় বসে তার ডায়েরি বের করল। আগের রাতে দীপা তাকে সত্য খুঁজে বের করার গুরুত্ব শিখিয়েছিল। অনেক সাহস সঞ্চয় করল। সে একটি পুরনো ছোট নীল ডায়েরির সন্ধানে গেল, যা তার মা মিতালি মৈত্রের ছিল। মিতালি অনেকের জন্মের পরপরই একটি রোগে মারা গিয়েছিলেন এবং বাড়িতে তার উল্লেখ একটি নিষিদ্ধ বিষয় ছিল। সে তার মায়ের ছোট পুরনো আলমারিটি খুলল, যা তার ঘরের এক কোণে বন্ধ থাকত। আলমারি থেকে চন্দন আর শুকনো গোলাপের পাপড়ির মৃদু গন্ধ এলো। একদম নিচে কাপড়ের স্তূপের মাঝখান থেকে সে নীল রঙের সরু ডায়েরিটি খুঁজে পেল। যখন অনিক ডায়েরিটি খুলল তখন সে তার হৃদয়ে একটি অদ্ভুত অনুভূতি অনুভব করল, একটি পুরনো পরিচিত আরাম। ডায়েরিটি সুন্দর আলগা হাতি লেখা অক্ষরে ভরা ছিল। প্রথম কয়েকটি এন্ট্রি উনিকের শৈশব এবং তার নিখুঁত দুষ্টু শিশু হওয়ার বিষয় ছিল। তারপর হঠাৎ পৃষ্ঠাগুলি পাল্টে গেল। 2019 17 ডিসেম্বর। আজ রুদ্র আবার একই কথা বলল। সে চায় আমি উনিককে তার হিসাব মতো বড় করি। সে সবসময়ই তার সাথে অদ্ভুত ব্যবহার করে আসছে। আমার ভয় হয় যে সে উনিককে ভালোবাসে না, বরং একটি উত্তরাধিকারী চায়। সে উনিককে শুধু একজন মৈত্র হিসেবে দেখে, তার ছেলে হিসেবে নয়। উনিক একটি গভীর শ্বাস নিল। 2024 আগস্ট। রুদ্র কৃত্রিম পা তৈরির জন্য অনেক টাকা বিনিয়োগ করেছে, কিন্তু আমার মনে হয় এটা খুব তাড়াতাড়ি। উনিক এখন মাত্র 6 বছরের, কিন্তু রুদ্র বলেছে যে তার ভবিষ্যৎ এর ওপর নির্ভর করে। আমার চিন্তা হয় যে যদি আমি বিরোধিতা করি তবে সে উনিককে আমার থেকে দূরে সরিয়ে দেবে। আমি এখানে আটকে গেছি, কিন্তু আমি আমার ছেলেকে নিরাপদ রাখব। উনিকের হাত কাঁপছিল। মনে হচ্ছিল যেন তার মা সরাসরি তার সাথে কথা বলছেন। 2020 15 সেপ্টেম্বর। আজ রুদ্র এবং তার নিরাপত্তা উপদেষ্টার কথোপকথন আমি ভুল করে শুনে নিলাম। তারা কোনো টেস্ট বা পরীক্ষা নিয়ে কথা বলছিল। রুদ্র বলল যে যদি এটি কাজ না করে তবে সবকিছু ব্যর্থ হয়ে যাবে। আমার ইয়েকিন আছে যে কিছু ভুল হচ্ছে, কিন্তু আমি ভয় পাচ্ছি যে কি ভুল হচ্ছে। আমি শীঘ্রই এলিফ্যান্ট ইন দ্য রুম নামক ফাইলটির খোঁজ করব। এটা একটা কোড ওয়ার্ড। ভগবান আমাকে সাহায্য করুন। শেষ এন্ট্রিটিতে কালো কালির পুরু দাগ ছিল, যেন চোখের জলে ধুয়ে গেছে। তারিখ ছিল 2020 16 সেপ্টেম্বর। তার নিচে মিতালির হাতের লেখায় শুধু দুটি শব্দ ছিল, ভয় পেও না। এটি সেই তারিখ ছিল যার এক সপ্তাহ পরে তার মা মারা গিয়েছিলেন, যাকে রোগজনিত স্বাভাবিক মৃত্যু বলা হয়েছিল। অনিক ডায়েরি বন্ধ করল। তার হৃদয়ে একটি ঝড় বইছিল। এগুলি শুধু নিজের কাছে করা প্রশ্ন ছিল না, এগুলি ছিল এখন বিপদের সতর্কতা। তার বাবা কোনো চুক্তি করেছিলেন, তার মা একটি টেস্ট এবং এলিফ্যান্ট ইন দ্য রুম নামের ফাইল নিয়ে ভয় পেয়েছিলেন, এবং সবচেয়ে অদ্ভুত বিষয়ে কৃত্রিম পায়ের জন্যে এই তাড়াতাড়ি। এই সব কিছু তার মনে একটি অন্ধকার ভয়ঙ্কর চিত্র তৈরি করছিল। অনিকের কাছে এটি স্পষ্ট হয়ে গেল যে তার বাবা যা দেখান তার আড়ালে তার চেয়েও ভয়ঙ্কর সত্য লুকিয়ে আছে। সে ডায়েরিটি তার জ্যাকেটের ভেতরে লুকিয়ে রাখল। সে এখন ভাঙা শিশু ছিল না, সে সত্যের সন্ধানে একটি ছোট সাহসী যোদ্ধা হয়ে উঠেছিল। এই রহস্য, যেটা তার মা মারা যাওয়ার আগে তাকে দিয়ে গিয়েছিলেন, এখন তার বোঝা হয়ে গেল। পরের দিন স্কুলে অনিক সাথে সাথে দীপাকে তার মায়ের ডায়েরির কথা জানালো। বটগাছের নিচে সূর্যের আলো পাতার ফাঁক দিয়ে তাদের ওপর পড়ছিল। দীপা মনোযোগ দিয়ে সব শুনল। তার মুখে এখন আর শৈশবের কৌতূহল ছিল না, ছিল গভীর মনোযোগ। ডাক্তার সেন, চুক্তি আর এলিফ্যান্ট ইন দ্য রুম ফাইল দীপা পুনরাবৃত্তি করল। এইসব তোমার কৃত্রিম পা এবং তোমার মায়ের মৃত্যুর সাথে সম্পর্কিত। অনিক মাথা নেড়ে সায় দিল। আমার মনে হয় আমার বাবা কিছু লুকিয়েছে, এবং আমার মা মারা যাওয়ার ঠিক আগে সেই ফাইলের কথা বলেছিলেন। আমাকে খুঁজে বের করতে হবে সেই ফাইলটি কোথায়। দীপা তার বেনি ঝাঁকালো। তার চোখে একটি অদ্ভুত দ্যুতি ছিল।
এত গুরুত্বপূর্ণ জিনিস এত বড় প্রাসাদে কোথায় লুকানো থাকতে পারে? সবচেয়ে নিরাপদ জায়গা, যেখানে তোমার বাবা এটিকে বারবার দেখেন, কিন্তু অন্য কেউ নয়। আমার অধ্যয়ন কক্ষ, অনেক ফিসফিস করে বলল। অবশ্যই, সেখানে একটি বিশাল মেহগুনি ডেস্ক আছে এবং একটি পুরানো সিন্দুক যা কেউ খোলে না। পরের সন্ধ্যা। প্রাসাদকে শান্ত ছিল। রুদ্রমৈত্র গভীর রাতের ব্যবসায়িক সভার জন্য শহরের বাইরে ছিলেন এবং উর্বশী তার বন্ধুদের সাথে একটি শিল্প প্রদর্শনীতে ছিলেন। অনেক জানত যে এটাই একমাত্র সুযোগ। সে চুপচাপ অধ্যয়ন কক্ষের দিকে এগিয়ে গেল। দরজার বাইরেই সে তার হৃদস্পন্দন অনুভব করল। ঘরটি অন্ধকারে ডুবেছিল। শুধু রাস্তার আলোর মৃদু আভা কোণের আলমারিগুলিতে পড়ছিল। সে আলো জ্বালালো। ঘরে চামড়া, দামি কাঠ এবং সিগারের মৃদু গন্ধ ছিল। অনেক সিন্দুকের দিকে তাকালো। এটি একটি পুরানো জংধরা লোহার সিন্দুক ছিল যা ঘরের গোপন কোণে দেওয়ালে গাঁথা ছিল। সে জানত যে সে এটি খুলতে পারবে না। সে টেবিলের দিকে এগোলো। রুদ্রের বিশাল ডেস্কে মেহগনি খোদাই করা ছিল। অনেক প্রথম ড্রয়ার খুলল। দামি কলম, কাগজের স্তূপ এবং একটি সিগার কাটার। দ্বিতীয় ড্রয়ার, কেবল আর্থিক নথি এবং ব্যাংক পাসবুক। তৃতীয় ড্রয়ার, নিচের অংশে অনেক অনুভব করল যে কিছু একটা আলগা আছে। সে কিনারেতে চাপ দিল এবং একটি পাতলা লুকানো ড্রয়ার বাইরে বেরিয়ে এলো। তার ভেতরে কোনো সোনা বা টাকা ছিল না, বরং একটি লাল রঙের ফোল্ডার ছিল। ফোল্ডারে মোটা অক্ষরে ছাপানো ছিল প্রজেক্ট EITR, দ্য এলিফ্যান্ট ইন দ্য রুম। অনিকের শ্বাস আটকে গেল। সে দ্রুত ফোল্ডারটি খুলল। ভেতরে ছিল কাগজের স্তূপ, হাসপাতালের রেকর্ড, এক্স-রে এবং আইনি নথি। প্রথম কাগজটি ছিল একটি গোপনীয়তা ও দায় মুক্তির চুক্তি, যাতে ডাক্তার সেন এবং রুদ্র মৈত্রের স্বাক্ষর ছিল। চুক্তিতে স্পষ্টভাবে লেখা ছিল যে ডাক্তার সেন এবং হাসপাতাল অনিকের দুর্ঘটনার আসল কারণগুলি কখনোই প্রকাশ করবেন না। পরের পৃষ্ঠাটি ছিল একটি বিস্তারিত চিকিৎসা রিপোর্ট, যা অনেক ভয় পেতে পেতে পড়তে শুরু করল। সমীকরণ বা পরীক্ষার ফলাফল। R1 কৃত্রিম পা সফলভাবে একত্রিত হয়েছে। গতিশীলতার লক্ষ্য 98% অর্জিত হয়েছে, কিন্তু রোগী অনেকের মানসিক ও আবেগিক স্বাস্থ্য পরীক্ষা চলাকালীন অস্থির ছিল। আবেগিক অপসারণ আবশ্যক। অনেক কিছুই বুঝতে পারল না। পরীক্ষণ, আবেগিক অপসারণ। তারপর সে হাতে লেখা একটি ছোট নোট দেখল, যা সম্ভবত তার মায়ের হাতের লেখা ছিল, কিন্তু স্বাক্ষর মিতালিয়ের পরিবর্তে MM দিয়ে করা ছিল। রুদ্রা জানে যে এটা দুর্ঘটনা ছিল না। সে সফলতার জন্য অনিককে ব্যবহার করেছে। ওটা একটা টেস্ট ছিল। কৃত্রিম পা তৈরি একটি চিকিৎসাগত অলৌকিক ঘটনা নয়, বরং একটি কর্পোরেট পরীক্ষা ছিল। ডাক্তার সেনকে লাখ লাখ টাকা দেওয়া হয়েছিল যাতে তিনি অনিককে এই পায়ের জন্য টেস্ট করতে পারেন, রুদ্রের কোম্পানির জন্য, যাতে তিনি এটি বিশ্বে বিক্রি করতে পারেন। ঠিক পরের মুহূর্তে একটি জোরালো ঠান্ডা কণ্ঠস্বর ঘরের নীরবতা ভেঙে দিল। তুমি এখানে কি করছো অনিক? উর্বশী মৈত্র দরজায় দাঁড়িয়েছিলেন। তিনি তার দামি সিল্কের শাড়িতে কোনো বরফের দেবীর মতো লাগছিলেন। তার মুখে কৃত্রিম হাসিটি উধাও হয়ে গিয়েছিল। তার বদলে ছিল ভয়ঙ্কর রাগ। অনেক ভয়ে কাঁপতে কাঁপতে ফাইলটি তার জ্যাকেটের ভেতরে ঠেসে দিল। আমি জল খেতে এসেছিলাম। উর্বশী ঘরের মাঝের দিকে পা বাড়ালেন। তার পায়ের শব্দ মার্বেলের মেঝেতে প্রতিধ্বনিত হল। এই ঘরে জল? অনিক, মিথ্যা বলো না। তার চোখ অনিকের জ্যাকেটে পড়েছিল, যা দেখে তিনি স্পষ্ট বুঝতে পারলেন যে অনেক কিছু লোকাচ্ছে। তুমি তোমার বাবার ড্রয়ার কেন খুলেছ? তুমি তোমার সীমা ভুলে যাচ্ছ। উর্বশীর হাত দ্রুত অনিকের দিকে বাড়ল। অনেক তাকে পেছনে ঠেলতে চেষ্টা করল, কিন্তু সে তার ভারসাম্য হারালো এবং তার কৃত্রিম পা মেঝেতে একটি বেদনাদায়ক ক্লিক শব্দের সাথে পিছলে গেল। সে নিচে পড়ে গেল। অনেককে পড়ে যেতে দেখে উর্বশী হাসতে চেষ্টা করলেন, কিন্তু তিনি সফল হলেন না। তিনি অনেক থেকে ফোল্ডারটি ছিনিয়ে নিতে চেষ্টা করলেন। এটা আমার! অনেক চিৎকার করে উঠল। তিনি জোর করে ফোল্ডারটি ছিনিয়ে নিলেন, কিন্তু পালাতে পালাতে অনেক ফোল্ডার থেকে একটি ছোট গোল ধাতব বোতাম টেনে নিল। বোতামটিতে একটি ছোট তারার চিহ্ন ছিল। এটি মিতালি মৈত্রের প্রিয় ব্রোচ থেকে নেওয়া হয়েছিল। উর্বশী ফোল্ডারটি দেখলেন এবং তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। তুমি কি দেখেছ? তার কণ্ঠস্বর এখন ফিসফিসানি ছিল, কিন্তু অনিক তাতে স্পষ্ট বিপদ অনুভব করল। এটা তোমার বাবার কাজ। যদি তুমি কাউকে একটাও কথা বলো, তাহলে আমি তোমাকে এমন দূরে পাঠিয়ে দেব যেখানে কেউ তোমাকে খুঁজে পাবে না।
অনিকের চোখে এখন আর জল ছিল না, ছিল কেবল একটি তিক্ত নতুন উপলব্ধি। সে তার মায়ের ডায়েরিতে এবং এখন এই ফাইলে দেখেছে যে সব একটি পরীক্ষা ছিল। তার বাবা তাকে ভালোবাসতেন না, তিনি শুধু একটি চলমান পণ্য চেয়েছিলেন। সে উঠল এবং ঘর থেকে পালিয়ে গেল। কিন্তু যখন সে বাইরে বেরোলো তখন সে জানতে পারল যে সে আর প্রাসাদে একা নয়। ভয় এখন সত্যের ক্রোধে পরিণত হয়েছিল। সে জানত যে এই মোর রহস্যের কারণে তার জীবন বিপন্ন। পরের দিন অনেক স্কুলে গেল না। উর্বশী তাকে বাড়িতেই রাখলেন, এই বলে যে সে অসুস্থ। কিন্তু সত্যিটা হলো যে উর্বশী ভয় পেয়েছিলেন যে অনেক ফাইলের তথ্য কাউকে বলে দিতে পারে। প্রাসাদ এখন আর অনেকের জন্য আরামদায়ক বাড়ি ছিল না, বরং একটি বিলাসবহুল জেলে পরিণত হয়েছিল। অনেক তার ঘরে একা বসেছিল। তার মুষ্টিতে সেই ছোট স্টার চিহ্নিত ধাতুর বোতামটি শক্ত করে চেপে ধরা ছিল, যা সে উর্বশীর ফোল্ডার থেকে ছিনিয়ে নিয়েছিল। এই বোতামটি তার মায়ের স্মৃতি মনে করিয়ে দেওয়ার একমাত্র জিনিস ছিল। দুপুরে অনিকের জানালায় একটি ছোট শব্দ হল। সে পর্দা সরালো এবং নিচে দীপাকে দেখল। সে প্রাচীর টপকে প্রাসাদের বিশাল বাগানে চলে এসেছিল। দীপা ইশারায় অনিককে নিচে আসতে বলল। সে তার কৃত্রিম পা উপেক্ষা করে সিঁড়ি দিয়ে গড়িয়ে নিচে নামল। সে পিছনের দরজা দিয়ে দৌড়ে গেল এবং সরাসরি বটগাছের নিচে দীপার সাথে দেখা করল, যা এখন তার বাড়ির পিছনে ছিল। তুমি এখানে কেন? যদি ওরা তোমাকে দেখে নিত? অনেক ফিসফিস করল। দীপা তার জ্যাকেটের ভেতর থেকে একটি ভাঁজ করা কাগজ বের করল। আমি তোমাকে একদিনও না দেখার ঝুঁকি নিতে পারতাম না। আমার কাছে একটি পরিকল্পনা আছে। আমাদের সত্য তোমার বাবার সামনে আনতে হবে, কিন্তু সাক্ষীদের সাথে। সে কাগজটি খুলল। এটি ছিল একটি সাবধানে প্রস্তুত করা পরিকল্পনা, যাতে পরিষ্কার ব্লক অক্ষরে লেখা ছিল, অপারেশন হাতিকে প্রকাশ করো, অপারেশন রিভিল দ্য এলিফ্যান্ট। এই স্টার বোতামটি কি? দীপা জিজ্ঞাসা করল। অনেক তাকে বোতামটি দিল। এটি আমার মায়ের ব্রোচ থেকে ভেঙেছিল। ফোল্ডারে আমার মা লিখেছিলেন যে এই সব আমার পায়ের জন্য একটি টেস্ট ছিল। দীপার চোখ উজ্জ্বল হয়ে উঠল। তোমার বাবা তোমার মাকে হুমকি দিয়েছিলেন। হয়তো তিনি তাকে সরিয়ে দিয়েছেন যাতে তিনি সত্য না বলতে পারেন। আমাদের ডাক্তার সেনকে খুঁজে বের করতে হবে, তিনি চুক্তির অংশ ছিলেন। দীপা জানালো যে তার দিদা পুরনো শহরের বাজারের কাছে একটি ছোট ক্লিনিকে পরিচ্ছন্নতার কাজ করেন এবং প্রায়শই চিকিৎসা জগৎ সম্পর্কে অদ্ভুত গল্প শোনেন। তিনি কয়েকদিন আগে শুনেছিলেন যে একজন বড় ডাক্তারকে একটা ধনী পরিবারের দ্বারা চুপ থাকার জন্য টাকা দেওয়া হয়েছে। আমার দিদা বলেছিলেন যে সেই ডাক্তার এখন একটি সাধারণ ডিসপেন্সারি চালান, কল্যাণ ডিসপেন্সারি। অনিকের চোখ বড় হয়ে গেল। তুমি কি ভাবছ? তোমার বাবা আজ রাতে এয়ারপোর্টে থাকবেন। উর্বশী তার শপিং ডের জন্য শহরের বাইরে। এটাই আমাদের স্বাধীনতার একমাত্র সুযোগ। আমাদের ডাক্তার সেনকে খুঁজে বের করতে হবে এবং তাকে বলতে হবে যেন তিনি সত্য বলেন। অনেক জানত এটা কতটা বিপজ্জনক। একটি 6 বছর বয়সী শিশুর জন্য এটা খুব বড় ঝুঁকি ছিল, কিন্তু তার মনে এখন আর ভয় ছিল না, বরং তার মায়ের প্রতি ন্যায় বিচার নিশ্চিত করার একটি অটুট সংকল্প ছিল। আমি তোমার সাথে যাব, অনেক দৃঢ়তার সাথে বলল। সন্ধ্যা হতেই 2 শিশু মৈত্র ভিলায়ের বাইরের দেয়াল টপকে পালিয়ে গেল। পুরানো দিল্লির ভিড়ভাট্টা বাজারে দীপা তার বাড়ি থেকে অনিককে নিয়ে কল্যাণ ডিসপেন্সারিতে পৌঁছাল। ক্লিনিকটি ছোট ছিল, যার হলুদ দেয়াল এবং বাইরে একটি পুরানো জং ধরা লোহার গ্রিল ছিল। ডাক্তার সেন একজন ক্লান্ত মধ্যবয়সী ব্যক্তি, যিনি কাউন্টারের পিছনে বসেছিলেন। যখন তিনি অনিককে দেখলেন, সেই শিশু যার কারণে তার ক্যারিয়ার নষ্ট হয়েছিল, তখন তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। তুমি এখানে কি করছো? ডাক্তার সেন ঘাবড়ে গিয়ে জিজ্ঞাসা করলেন। অনিক তার জ্যাকেটের ভেতর থেকে স্টার বোতামটি বের করে টেবিলে রাখল। ডাক্তার সাহেব, আমার মা মিতালি মৈত্র, তিনি আমাকে লুকিয়ে রাখতে বলেছিলেন। তিনি বলেছিলেন যে এটা একটি পরীক্ষণ ছিল, কোনো দুর্ঘটনা নয়। ডাক্তার সেনের হৃদয় দ্রুত স্পন্দিত হতে লাগল। তিনি চেয়ার থেকে পড়তে পড়তে বাঁচলেন। চলে যাও বাচ্চা, আমি কিছু জানি না। আপনি জানেন কেন অনিকের মাকে মরতে হলো? আপনি জানেন কেন অনিকের পা গেল? আর এই স্টার বোতামই তার সাক্ষী। আমাদের শুধু বলুন, এটা কি ধরনের পরীক্ষণ ছিল? ডাক্তার সেনের চোখে জল ভরে গেল। বছরের পর বছর চুপ থাকার বোঝা তাকে ভেঙে দিচ্ছিল। তোমার বাবা রুদ্র মৈত্র, তিনি তোমার মাকে ভালোবাসতেন না।
তিনি একটি নিখুঁত পণ্য চাইতেন। তিনি তার কৃত্রিম পায়ের কোম্পানির জন্য অনিককে একটি মানব পরীক্ষণ হিসাবে ব্যবহার করেছিলেন। তিনি ইচ্ছাকৃতভাবে সেই গাড়ি দুর্ঘটনার আয়োজন করেছিলেন যাতে তোমার পা বাঁচানো না যায়, বরং তা বদলে ফেলার প্রয়োজন হয়। এই সব কৃত্রিম অঙ্গটিকে বাজারে সেরা প্রমাণ করার জন্য ছিল। অনিকের মনে হলো যেন কেউ তার বুকে ঘুষি নেড়েছে। তার বাবা? ডাক্তার সেন তার বুকে হাত রাখলেন। তিনি তোমার মাকে হুমকি দিয়েছিলেন যে যদি তিনি বিরোধিতা করেন তবে তিনি তাকে পাগল প্রমাণ করে দেবেন। কিন্তু যখন তোমার মা ফাইলের একটি অনুলিপি ছিনিয়ে নিয়ে তা লুকানোর চেষ্টা করলেন, তখন তিনি সেই ফাইলটিকে শেষ করার চেষ্টা করলেন। তোমার মাকে তার সাথে শেষ করে দিলেন। এটা কোনো রোগ ছিল না। এই কথা শোনা অনিকের জন্য অসহনীয় ছিল। তার বাবা একজন খুনি ছিল। হঠাৎ ক্লিনিকের দরজা খুলল এবং রুদ্রমৈত্র ভেতরে এলেন। তার পোশাক এলোমেলো ছিল এবং তার মুখে রক্তের তৃষ্ণা ছিল। হয়তো তিনি মাঝপথ থেকে ফিরে এসেছিলেন। তুমি আমার বাচ্চাকে কি বলছো ডাক্তার? তুমি আমার চুক্তি ভেঙেছ। এখন কেউ তোমাকে বাঁচাতে পারবে না। রুদ্র অনিকের দিকে বাড়লেন। তার চোখ অন্ধকারে জ্বলছিল। অনেক ভয়ে চোখ বন্ধ করে নিল, কিন্তু দীপা তাকে শক্ত করে ধরে রাখল। এই সংঘাত অনিবার্য ছিল। ক্লিনিকে তীব্র উত্তেজনা বিরাজ করছিল। রুদ্রমৈত্র, যার চোখে এখন নির্লজ্জ লোভ এবং ক্রোধ, ডাক্তার সেনের দিকে এমনভাবে বাড়লেন যেন তাকে সেখানেই পিষে ফেলবেন। তুমি আমার ব্যবসা শেষ করে দিলে? রুদ্র গো গো করে উঠলেন। দীপা নির্ভীকভাবে অনিককে নিজের পিছনে টেনে নিল। চুপ থাকুন, আমরা সবাই শুনছি। রুদ্র দীপাকে দেখলেন। তার চোখে ঘৃণা ছিল। একটি ছোট নোংরা মহল্লার মেয়ে, তোমার কি কাজ এখানে? আমার কাজ সত্যের পক্ষে নেওয়া। দীপা চিৎকার করে রুদ্রের মুখের দিকে তাকালো, কোনো ভয় ছাড়াই। আপনি আপনার খুনির খুনি এবং আপনার স্ত্রীরও। ডাক্তার সেন, যার আর চুপ থাকা অসহনীয় লাগছিল, উঠলেন এবং টেবিলটি শক্ত করে ধরলেন। তার কণ্ঠস্বর কাঁপছিল, কিন্তু তাতে এখন একটি নতুন দৃঢ়তা ছিল। রুদ্র, এটা শেষ হয়ে গেছে। আমি আর চুপ থাকতে পারবো না। আমি পুলিশকে ডেকেছি। আমি তাদের এলিফ্যান্ট ইন দ্য রুম ফাইলের অন্য একটি অনুলিপি পাঠিয়েছি, যা আমি বছরের পর বছর ধরে লুকিয়ে রেখেছিলাম। রুদ্রের মুখ ভয় আর বিশ্বাসঘাতকতায় বিকৃত হয়ে গেল। তুমি এটা কি করলে সেন? তিনি রাগে চিৎকার করলেন এবং কাউন্টারের দিকে ছুটলেন। অনেক সাথে সাথে প্রতিক্রিয়া জানালো। সে দ্রুত টেবিলের নিচ থেকে হামাগুড়ি দিয়ে বেরোলো এবং তার কৃত্রিম পা, যা ছিল তার দুর্বলতা, তা দিয়েই রুদ্রের পায়ে জোরে আঘাত করল। ধাতুর ধাক্কায় রুদ্র ভারসাম্য হারিয়ে টলে গেলেন এবং পড়ে গেলেন। ঠিক সেই মুহূর্তে সাইরেনের শব্দ তীব্র হল। পুলিশ ক্লিনিকের বাইরে এসে গিয়েছিল। রুদ্র উঠলেন এবং পালানোর চেষ্টা করলেন, কিন্তু দরজায় পুলিশকর্মীদের দেখলেন। তার মুখে শেষ চেষ্টা নিষ্ঠুর হাসি এলো। কেউ আমাকে এভাবে শেষ করতে পারে না। আমি বিশ্বের সবচেয়ে বড় বিজনেসম্যান। ইন্সপেক্টর রায়, একজন অভিজ্ঞ এবং শান্ত অফিসার, রুদ্রের দিকে ইশারা করলেন। রুদ্রমৈত্র, আপনাকে আপনার স্ত্রীর হত্যা এবং আপনার ছেলের বিরুদ্ধে ফৌজদারি ষড়যন্ত্রের অভিযোগে গ্রেফতার করা হলো। চুপ থাকার অধিকার আপনার আছে। পুলিশ যখন রুদ্রকে নিয়ে যাচ্ছিল, অনেক তার মুঠি খুলল। তার হাতে সেই স্টার বোতামটি ছিল। সে এটিকে বাতাসে উপরে তুলল এবং তারপর এটিকে শক্ত করে ধরে রাখল। এটি ন্যায় বিচারের প্রতীক ছিল। পরের কয়েক সপ্তাহে মৈত্র ভিলার শান্ত করিডোরগুলিতে শোরগোল পড়ে গেল। কোর্টে ডাক্তার সেন সাক্ষ্য দিলেন। উর্বশী, যিনি এই ষড়যন্ত্রে অংশীদার ছিলেন, তাকেও গ্রেফতার করা হলো। বিশ্ব জানতে পারল যে কিভাবে রুদ্রমৈত্র তার কোম্পানির লাভের জন্য নিজের পরিবারকে বাজি ধরেছিলেন। এক দুপুরে অনিক ও দীপা এখনও সেই বটগাছের নিচে বসেছিল, কিন্তু এখন তারা তাদের স্কুলের বাচ্চাদের দ্বারা পরিবেষ্টিত ছিল। বাচ্চারা অনিকের কাছে ক্ষমা চাইল এবং এখন কোনো ক্লিক শব্দের উপহাস করত না। অনিক দীপার দিকে তাকালো। তুমি আমার জীবন বাঁচিয়েছ দীপা, এবং আমার মায়ের জন্য ন্যায় এনেছ। তুমি না থাকলে আমি আজও অন্ধকারে থাকতাম। দীপা হাসল। তুমিও কম নও অনিক। তুমি সেই এলিফ্যান্ট ইন দ্য রুম ফাইলটি খুঁজে বের করার সাহস দেখিয়েছ। আসল শক্তি তোমার লোহার পায়ে নয়, বরং তোমার হৃদয়ে আছে। কিছু মাস পরে অনিককে তার পৈতৃক বাড়ি থেকে বের করে তার মায়ের পুরনো বাড়িতে স্থানান্তরিত করা হলো, যা পরিষ্কার এবং আরামদায়ক ছিল, কিন্তু প্রাসাদের মতো কৃত্রিমতা ছিল না। তার নতুন অভিভাবক হলেন তার মামা মামি, যারা তাকে বিনা শর্তে ভালোবাসতেন। এক সন্ধে অনিক তার নতুন ঘরে বসেছিল। সে তার জ্যাকেট থেকে সেই পুরনো লোহার চাবিটি বের করল, যা দীপাকে দিয়েছিল এবং যাতে একটি দুষ্টু হাসির মুখ আঁকা ছিল। সে টেবিলে স্টার বোতাম এবং তার মায়ের নীল ডায়েরি রাখল। এগুলি তার সাহস, বন্ধুত্ব এবং বেঁচে থাকার প্রতীক ছিল।
অনেক ধীরে ধীরে ফিসফিস করল, ধন্যবাদ। পিছন থেকে দীপা দরজায় দাঁড়িয়েছিল। কাকে? অনেক হাসল। আমার মাকে আর তোমাকে। দীপা তার কাছে এলো এবং তার পাশে বসল। চলো এবার বাইরে যাই। আমার দ্বিধা আজ জিলিপি বানিয়েছেন। আর তুমি জানো তো, জীবন এখন আরও দীর্ঘ আর খোলা। আমাদের শুধু হেঁটে যেতে হবে। অনেক উঠল, তার কৃত্রিম পা মাটিতে টিকল, কিন্তু এখন আর কোনো ক্লিক শব্দ ছিল না। ছিল কেবল একটি শান্ত স্থির পদক্ষেপের শব্দ। সে দীপার হাত ধরল। প্রথমবারের মতো অনিকের এই কথাটিতে পুরোপুরি বিশ্বাস ছিল। অন্ধকার কেটে গিয়েছিল, মিথ্যা শান্ত হয়ে গিয়েছিল এবং সামনের পথ ছিল প্রশস্ত ও খোলা। সে এখন শুধু বেঁচে ছিল না, সে ছিল স্বাধীন। বন্ধুরা, এই গল্পটি আমাদের শেখায় যে আসল শক্তি লোহার পায়ে নয়, বরং সত্যের জন্য রুখে দাঁড়ানোর মতো হৃদয়ে থাকে। অনেকের মতো যদি আপনি কখনো কোনো অন্যায় দেখেন বা অনুভব করেন যে আপনার সাথে কিছু ভুল হচ্ছে, তাহলে ভয় পাবেন না, আপনার কণ্ঠস্বর তুলুন। বন্ধুরা, আপনাদের এই গল্পটি কেমন লাগলো? আপনাদের মতামত আমাদের কমেন্টে অবশ্যই জানান। যদি গল্পটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।